আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। আজকে তার 11 নম্বর পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই আর্থিক বিবরণী অধ্যায়ের সৃজনশীল 2 নম্বর প্রশ্নটা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বোর্ড বই আছে ওই বোর্ড বইয়ের 2 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। কারণ এই সৃজনশীল প্রশ্নের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ এন্ট্রি আছে, যেই এন্ট্রিগুলো সমাধান করতে পারলে তুমি এই রকম অনেক সৃজনশীল প্রশ্ন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। এখন আমি যে জিনিসটা করব, আমি উদ্দীপকটা পড়ব। তোমরা চাইলে আমার সাথে উদ্দীপকটা কি করতে পারো, মিলিয়ে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় বলছি রিমঝিম এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে কতিপয় খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা যে প্রয়োজনে একটা রেওয়া মিল, ওই রেওয়া মিলটা দেওয়া আছে। তো রেওয়া মিলে অনেকগুলো এন্ট্রি আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে আর্থিক বিবরণীর প্রশ্নের ভিতরে একটা সঠিক এবং শুদ্ধ রেওয়া মিল থাকে। তো রেওয়া মিলের এন্ট্রিগুলো আমি আর পড়লাম না, তোমরা একটু পড়ে নিবা। আমি জাস্ট সমন্বয়ের এন্ট্রিগুলো পড়ব। দেখো সমন্বয়ের এন্ট্রিগুলো এই জায়গায় কী বলছে, কারণ একটা আর্থিক বিবরণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেওয়া মিলের নিচে যে সমন্বয়ের এন্ট্রিগুলো থাকে ওই এন্ট্রিগুলো যদি তোমরা ওই এন্ট্রিগুলো সঠিকভাবে সমাধান করতে পারো তাহলে অঙ্ক তোমার জন্য সহজ হয়ে দাঁড়াবে। দেখো এই জায়গায় সমন্বয়ের এন্ট্রি বলছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। 2 নম্বর বলছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। 3 নম্বরে বলছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 4 নম্বর পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে, পক্ষান্তরে শুল্ক বাবদ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। এই হচ্ছে সমন্বয়ের এন্ট্রিগুলো। মনে রাখতে হবে যে সমন্বয়ের এন্ট্রিগুলো আর্থিক বিবরণী করার সময় যে কোনো 2টা জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে। আর রেওয়া মিলের যে এন্ট্রিগুলো থাকবে ওই এন্ট্রিগুলো আমরা একবারে ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থীরা, ক নম্বর প্রশ্নটা বলছে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ বাইর করো। নিট বিক্রয় কিভাবে বাইর করতে হবে আশা করি তোমরা জানো। খ নম্বর বলছে রিমঝিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আর গ নম্বর বলছে মোট মুনাফা 1,26,500 টাকা দরে নিট মুনাফা মানে বিশদ আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। তো আমি ধারাবাহিকভাবে ক, খ এবং গ 3টা প্রশ্নের সমাধান করে দিব। যদিও ভিডিওটি একটু বড় হবে, ধৈর্য সহকারে তোমাদেরকে দেখতে হবে বুঝতে হলে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে ক নাম্বার প্রশ্নটাই সমাধান করে দিব। কি বাহির করতে বলছে? নিট বিক্রয়ের পরিমাণ। তো এর জন্য তুমি ছোট্ট একটা ঘর করবা, বিবরণ টাকা টাকা। তো নিট বিক্রয়ের পরিমাণ বাহির করতে বললে তোমরা সবাই জানো যে নিট বিক্রয় আমরা কিভাবে বাইর করি। ওই যে বিশদ আয় ব্যয় বিবরণীর ফরম্যাটের ভিতরে প্রথমে আমরা যে বিক্রয় দিয়ে শুরু করতাম ওইভাবে আমরা শুরু করব। তো দেখো এই অঙ্কে বিক্রয় দেওয়া আছে, আমি কি করব বিক্রয়ের টাকাটা লিখে নিব আগে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিক্রয়ের টাকাটা কিন্তু রেওয়া মিলে দেওয়া আছে 4,20,000 টাকা। তো আমি এই জায়গায় লিখে নিব 4,20,000 টাকা। এবার আমি কি করব, এই বিক্রয় থেকে আমি বিক্রয় ফেরত যদি রেওয়া মিলে থাকে তাহলে সেটা বাদ দিব। এখন তোমরা দেখবা যে রেওয়া মিলের ভিতরে বিক্রয় ফেরত নামক কোনো এন্ট্রি আছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় ফেরত দিয়ে 2 পাশে টাকা দেওয়া আছে, কিন্তু বিক্রয় ফেরত অথবা ক্রয় ফেরত সরাসরি বলা নাই। ফেরত দিয়ে যদি 2 পাশে টাকা দেওয়া থাকে তখন তোমাকে বুঝে নিতে হবে একটা হচ্ছে ক্রয় ফেরত, আরেকটা হচ্ছে বিক্রয় ফেরত। এখন অনেক শিক্ষার্থী আছে তারা বুঝতে পারে না যে বিক্রয় ফেরতের টাকা কোনটা, ডেবিট দিকে যেটা এটা নাকি ক্রেডিট দিকে যেটা ওইটা। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয় যদি রেওয়া মিলের ক্রেডিট দিকে থাকে তাহলে বিক্রয় ফেরত অবশ্যই রেওয়া মিলের ডেবিট দিকে থাকবে। তো এই জায়গায় ফেরত দিয়ে ডেবিট দিকে 12,000 টাকা দেওয়া, তাহলে ধরে নিতে হবে এটাই বিক্রয় ফেরত। তো আমরা এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত কি করব, বিয়োগ করে দিব।
আমি লিখে নেই বিক্রয় ফেরত 12,000 টাকা। এবার আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করে টাকাটা কি এই ঘরে লিখবো নাকি এই ঘরে লিখবো? প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের এই বিক্রয় থেকে আরও কিছু বাদ দেওয়া লাগে তাহলে আমি এই ঘরে লিখবো। এখন আসো, বিক্রয় থেকে আমরা আর কি বাদ দিতে পারি? বিক্রয় বার্তা এই অঙ্কে কি দেওয়া আছে? না, এই অঙ্কে দেওয়া নাই। তবে অনেক শিক্ষার্থী যে ভুলটা করো, যে বার্তা দিয়ে দুই পাশে টাকা দেওয়া থাকলে তোমরা মনে করো এটা মনে ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা। না প্রিয় শিক্ষার্থীরা, এই ভুলটা করা যাবে না। কেন? বার্তা দিয়ে যদি দুই পাশে টাকা দেওয়া থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে একটা হচ্ছে বার্তা প্রাপ্তি আর একটা হচ্ছে বার্তা প্রদান। এটা কখনোই ক্রয় বার্তা হইতে পারে না এবং বিক্রয় বার্তা হইতে পারে না। যার কারণে আমরা বার্তা দিয়ে দুই পাশে টাকা দেওয়া থাকলে আমরা ক্রয় বিক্রয় থেকে বাদ দিব না। তো এবার আসো, দ্বারে বিক্রয় বিক্রয়ের সাথে যোগ করতে হয়। এখন ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় এটা সমন্বয়ে দেওয়া থাকবে। তো এই অঙ্কে কি ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় সমন্বয়ে দেওয়া আছে? না, দেওয়া নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা বিয়োগ করে টাকাটা এই জায়গায় লিখে দিতে হবে। তো আমরা লিখে দিই 4,08,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আমাদের নিট বিক্রয়। তো দেখো আমি নিট বিক্রয়টা কিভাবে বাইর করলাম। আশা করি নিট বিক্রয়টা তোমরা বাইর করা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা কি করে দিব? সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় খ নাম্বার প্রশ্নটা বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তোমরা সবাই জানো যে বিশদ আয় ব্যয় বিবরণীর ভিতরে আমরা যখন মোট মুনাফা বাহির করতাম তখন নিট বিক্রয় থেকে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতাম, তাই না? তোমরা যে ফরম্যাটটা শিখছো, তো জাস্ট এই জায়গায় শুধু বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে তখন যে এন্ট্রিগুলো আসতো ওই এন্ট্রিগুলোই এখন আনতে হবে তোমাকে। তো এখন শুধু আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মোট টাকাটা বাহির করব। তো প্রিয় শিক্ষার্থীরা, বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা আমরা কিভাবে বাহির করব চলো দেখিয়ে দিই। দেখো আমি অলরেডি একটা ঘর তৈরি করে রাখছি, বিবরণ টাকা টাকা টাকা। তো তোমরা যেটা করবা, পরীক্ষার খাতায় প্রতিষ্ঠানের নাম লিখে নিবা, তারপরে সাল লিখবা, তারপরে প্রশ্নের নামটা লিখবা। তো আমি খুব সংক্ষেপে প্রশ্নের নামটা লিখে দিছি বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা কিন্তু পরীক্ষায় শুধু বিক্রিত পণ্যের ব্যয় লিখো না, উপরে প্রতিষ্ঠানের নামটা লিখে নিও। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি আসবে বা বিক্রিত পণ্যের ব্যয় এটা আসলে কি? একটা পণ্য বিক্রয় করতে গিয়ে তার সাথে যে খরচগুলো জড়িত এটাকে বিক্রিত পণ্যের ব্যয় অথবা প্রত্যক্ষ খরচ বলে। তো প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, যেটা রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকবে। দেখো এই অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে দেওয়া আছে প্রথমে 30,000 টাকা। আর এই প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে সমন্বয়ে কিন্তু একটা কথা বলা আছে। তো ওই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো আমরা শুরু করি। তো আমি প্রথমে লিখে নিলাম প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই ঘরে লেখার কারণ হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে মণিহারি অন্তর্ভুক্ত আছে 500 টাকা। তো একটা কথা আমি সহজে বলে দিই, এটা মাথায় রাখবা তোমরা, যে কোনো জিনিস যদি অন্য কোনো জিনিসের ভিতরে অন্তর্ভুক্ত থাকে তখন আমাদের কাজ হবে যেই জিনিসটা অন্তর্ভুক্ত আছে ওই জিনিসটা বাদ দেওয়া। তো প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে মণিহারি অন্তর্ভুক্ত আছে, এর জন্য প্রারম্ভিক মজুত পণ্য থেকে মণিহারিটা আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। তো আমরা লিখব মণিহারি, আমি লিখলাম মাইনাস মণিহারি 500 টাকা। তাহলে আমাদের আসবে 29,500। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আসবে কি? আসবে ক্রয়। তো দেখো ক্রয় রেওয়া মিলে দেওয়া আছে, আমি এই জায়গায় লিখে নিলাম ক্রয়। ক্রয়ের টাকা হচ্ছে 2,90,000 টাকা। এবার আমরা ক্রয় থেকে কি করব? আমরা সবাই জানি ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব। তো আমি লিখবো এই জায়গায় ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত কিন্তু সরাসরি দেওয়া নাই প্রিয় শিক্ষার্থীরা, ওই যে ফেরত দিয়ে দুই পাশে টাকা দেওয়া আছে ওইটার ভিতরে ক্রয় ফেরত দেওয়া আছে, তুমি খুঁজে নিবা। তো ক্রয় ফেরত কয় টাকা আমরা খুঁজে নেই চলো। ক্রয় ফেরত হচ্ছে 5,000 টাকা। তো আমি এই জায়গায় 5,000 টাকা বিয়োগ করব, এই জন্য আমি বিয়োগ দিব। তাহলে
এবার 2,90,000 টাকা থেকে যদি আমি 5,000 টাকা বিয়োগ করি তাহলে আমার আসবে 2,85,000 টাকা। আমি এটা এই জায়গায় লেখার কারণ হচ্ছে এই ক্রয় থেকে আরও একটা জিনিস তোমাকে বাদ দিতে হবে, সেটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় সমন্বয়ে বলা আছে যে বিনামূল্যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে বিনামূল্যে 6,000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে। এখন আমি যদি বিনামূল্যে পণ্য বিতরণ করি তাহলে আমি ক্রয় থেকে বাদ দিতে হবে। এখন অনেক শিক্ষার্থীরা আছো, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আপনি কেন ক্রয় থেকে এটা বাদ দিবেন। প্রিয় শিক্ষার্থীরা মনে করো আমার একটা কলম কোম্পানি বা মার্কার কোম্পানি আছে, তো আমার কাছে যদি 100টা মার্কার থাকে, 100টা মার্কার হচ্ছে আমার দোকানের পণ্য। এখন এই 100টা মার্কার থেকে আমি যদি 10টা মার্কার বিনামূল্যে আমি জনগণের কাছে বিতরণ করে দেই তাহলে তোমরাই বলো মার্কারের পরিমাণ কি বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। তো মনে রাখতে হবে যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ কমে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা একটা সমন্বয়ের এন্ট্রি কিন্তু দুই জায়গায় যাবে। তো এখন আমি এই বিনামূল্যে পণ্য বিতরণের এন্ট্রিটা এটা ক্রয় থেকে আমি বিয়োগ করব। আবার কিন্তু এটা বিজ্ঞাপনের সাথেও যাবে। কেন যাবে তখন আরেকটু বুঝিয়ে দিব আমি। তো এখন চলো আমি ক্রয় থেকে বিয়োগ করে দেই। তো আমি এই জায়গায় লিখব বিনামূল্যে পণ্য বিতরণ। আমি লিখলাম বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। তো আমি যদি এই জায়গায় 6,000 টাকা বিয়োগ করি তাহলে আমার কয় টাকা আসবে? 2,79,000 টাকা। আমি এই জায়গায় লিখে দিই 2,79,000 টাকা আসবে। এবার প্রিয় শিক্ষার্থীরা আর কি আসবে দেখো, এই জায়গায় আসবে আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন, ক্রয় পরিবহন, শুধু পরিবহন। এই তিনটার যে কোনো একটা যদি রেওয়া মিলে থাকে তখন সেটা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসে। তো চলো আমরা লিখে নিই এই জায়গায় আন্তঃপরিবহন, এখন আমি লিখে নিলাম আন্তঃপরিবহন। দেখো আন্তঃপরিবহনের টাকাটা এই জায়গায় দেওয়া আছে, আন্তঃপরিবহন হচ্ছে আমাদের জন্য 6,000 টাকা। তো আমি এই জায়গায় লিখবো আন্তঃপরিবহন 6,000। তো এখন প্রশ্ন করতে পারো আমি কেন প্রথম করে লিখছি, কথা কিন্তু একটাই যে নিশ্চয়ই তার সাথে সমন্বয়ে কিছু বলা আছে। তো দেখি আমরা কি বলা আছে। দেখো এই জায়গায় বলা আছে পরিবহন খরচ 3,000 টাকা বকেয়া আছে। তো পরিবহন যে কথা, আন্তঃপরিবহন একই কথা, শুধু বিক্রয় পরিবহন হচ্ছে ভিন্ন জিনিস। তো যেহেতু 3,000 টাকা বকেয়া আছে, বকেয়া থাকলে কি করতে হবে? যোগ করতে হবে। তো চলো আমরা যোগ করে দিই। তো আমি এই জায়গায় লিখবো যোগ বকেয়া 3,000 টাকা। তাহলে আমাদের আসবে কয় হাজার টাকা? 9,000 টাকা। এবার আসবে প্রিয় শিক্ষার্থীরা শুল্ক। এই যে দেখো আমদানি শুল্ক 5,000 টাকা, এটা আমরা লিখবো আমদানি শুল্ক। $5,000 টাকা এই জায়গায় লিখছি কারণ এই জায়গায় তারা বলছে আমদানি শুল্ক 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তো অগ্রিম থাকলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো চলো আমরা বিয়োগ করে দিই। অগ্রিম 1,000 টাকা। এবার আমরা এই জায়গায় লিখবো কয় হাজার টাকা? 4,000 টাকা। এবার প্রিয় শিক্ষার্থীরা এই সংখ্যাগুলো আমরা যোগ করব। এই সংখ্যাগুলো আমরা কি করব? যোগ করব। চলো যোগ করি। প্রথমে হয়েছে আমাদের 29,500, তারপরে 2,79,000 টাকা, তারপরে হবে 9,000 টাকা, তারপরে আসবে 4,000 টাকা। এবার এই সবগুলো যোগ করলে 3,21,500 আমাদের আসবে 3,21,500, 3,21,500। এবার আমরা এই টাকা থেকে সমাপনী মজুদ পণ্যটা বিয়োগ করব। এখন এই সমাপনী মজুদ পণ্যটা আমরা কিন্তু সমন্বয়ের ভিতরে খুঁজে পাবো। দেখো সমন্বয় বলছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। তো এখন আমরা কি 2,000 টাকা নিব নাকি 40,000 টাকা নিব? আমরা কিন্তু এই জায়গায় একটা কথা মিস করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা ক্রয় মূল্য 40,000 আর বাজার মূল্য কিন্তু 2,000 টাকা না, বাজার মূল্য হচ্ছে ক্রয় মূল্য যা তার থেকে 2,000 বেশি। তাহলে বাজার মূল্য কত? 42,000 টাকা। তাহলে এখন আসো আমরা কোনটা নিব? সমাপনী মজুদ পণ্যের যেটা কম সেটা নিব। তাহলে কোনটা কম? ক্রয় মূল্য 40,000 টাকা। তো আমরা এই জায়গায় থেকে বিয়োগ করব বাদ সমাপনী মজুদ। আমি সংক্ষেপে লিখলাম সমজুদ, তোমরা বুঝে নিতে হবে। লিখলাম সমাপনী মজুদ।
40,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই টাকা থেকে চলো 40,000 টাকা বিয়োগ করি। যদি আমি বিয়োগ করি তাহলে আসবে 2,81,500। তা আমি এই জায়গায় লিখে দিব 2,81,500 টাকা। এটাকে আমরা ক্লোজ করে দিই। এটাই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিক্রিত পণ্যের ব্যয়টা আমি কিভাবে বাইর করলাম, ঠিক তোমরা এইভাবে কি করবা, বিক্রিত পণ্যের ব্যয়টা বাহির করে নিবা। তো এখন আমি যেটা করব, আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা কি করে দিব, সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় গ নাম্বার প্রশ্নটা বলছে মোট মুনাফা 1,26,500 টাকা দরে বিশদ আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। এটার মানে হচ্ছে নিট মুনাফা প্রস্তুত করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, মোট মুনাফাটা কিন্তু তারা বাহির করে দিছে। তো আমরা এই মোট মুনাফা থেকে এখন আমরা কি করব, বিশদ আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। তো এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, এই নিট মুনাফা যে আমরা বাহির করব, মোট মুনাফা থেকে প্রথমে আমি যেটা করব, পরিচালন ব্যয় বাদ দিব। পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর আসবে পরিচালন মুনাফা। আর এই পরিচালন মুনাফার সাথে আমি অপরিচালন আয় যোগ করব আর অপরিচালন আয় বিয়োগ করব, তাহলে আমি নিট মুনাফা পেয়ে যাব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি লিখে নিছি বিশদ আয় ব্যয় বিবরণী, বিবরণ টাকা টাকা টাকা। তো এই জায়গায় মোট মুনাফাটা তারা দিয়ে দিছে, এই জন্য আমরা মোট মুনাফাটা লিখে নিব। তো আমি লিখে নিলাম মোট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থীরা, মোট মুনাফাটা তারা বলে দিছে 1,26,500। আমি ওই টাকাটাই লিখে নিব। লিখার পর এই মোট মুনাফা থেকে এখন আমি বাদ দিব পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে পরোক্ষ খরচ। তো পরিচালন ব্যয়গুলো কি কি একটু লক্ষ্য করো। তো আমি প্রথমে হেডলাইনটা করে নেই। আমি এই জায়গায় লিখলাম বাদ পরিচালন ব্যয়। আমি জায়গায় লিখলাম পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পরিচালন ব্যয়ের ভিতরে প্রথমে আসবে যেটা, সেটা হচ্ছে বার্তা। দেখো, বার্তা দিয়ে যেহেতু দুই পাশে টাকা দেওয়া আছে, এই টাকাটার ভিতরে ডেবিট দিকে যে টাকাটা, এটা হচ্ছে বার্তা প্রদান, এটা আমার জন্য পরিচালন ব্যয়। আর ক্রেডিট দিকে যে টাকাটা, ওইটা হচ্ছে বার্তা প্রাপ্তি, এটা অপরিচালন আয়, এটা পরবর্তী স্টেপে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, বার্তা দিয়ে দুই পাশে টাকা দেওয়া থাকলে ডেবিট দিকে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে বার্তা প্রদান, এটা আমাদের জন্য পরিচালন ব্যয়। তো এই জন্য আমি পরিচালন ব্যয় করে লিখব বার্তা প্রদান। আমি লিখে নিলাম বার্তা প্রদান। তো প্রিয় শিক্ষার্থীরা, বার্তা প্রদান হচ্ছে আমাদের জন্য কয় টাকা, 7,000 টাকা। এই জন্য আমি এই জায়গায় লিখে নিব 7,000 টাকা। তারপরে আসো, বার্তা প্রদানের পরে আসবে বেতন। তো দেখো, বেতন দিয়ে ব্র্যাকেটে 9 মাস লিখে রাখছে এবং বেতন হচ্ছে 54,000 টাকা। তো দেখো, আমি বুঝিয়ে দিই তোমাদেরকে। আমি এই জায়গায় লিখব বেতন। বেতন লিখে আমি এই জায়গায় 54,000 টাকা লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু রেওয়া মিলের ভিতরে ব্র্যাকেটে কিন্তু 9 মাস লেখা। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা 9 মাসের বেতন দিছি। যেহেতু বেতনের সাথে ব্র্যাকেট দিয়ে 9 মাস লেখা আছে, তখন তুমি বুঝে নিবা যে আমরা 9 মাসের বেতন দিছি। কয় মাসের? 9 মাসের। 9 মাসের বেতন সমান আমাদের আসছে 54,000 টাকা, মানে 9 মাসের জন্য আমরা 54,000 টাকা দিছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটি হিসাবকালের অঙ্ক করি, মানে 1 বৎসরের। তো 1 বৎসর সমান কয় মাস? 12 মাস। 12 মাসের মধ্যে আমি বেতন দিছি 9 মাসের, তাহলে দেই নাই কয় মাসের? 3 মাসের। ওই 3 মাস আমার বকেয়া। এখন আসো, 3 মাসে মোট কয় টাকা আসে ওইটা কি আমরা জানি না? তাহলে আমরা কিভাবে বাইর করব? এই যে 54,000 টাকা বেতন আমি দিছি, এটা কিন্তু 9 মাসের জন্য দিছি। তাহলে প্রত্যেক মাসে কত করে পড়লো? এই 54,000কে তুমি 9 দিয়ে ভাগ দাও, তাহলে 6,000 টাকা করে পড়বে। তাহলে প্রত্যেক মাসে যদি 6,000 টাকা করে বেতন হয়, তাহলে আমার বকেয়া আছে 3 মাস। 3 6 কত? 18,000 টাকা। তার মানে আমার বকেয়া বেতন কত? 18। তো আমি এই জায়গায় লিখে দিব বকেয়া বেতন 18,000 টাকা। তাহলে আমার এই জায়গায় আসবে 72,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, দেখো কিভাবে আমি বকেয়া বেতনটা বাইর করলাম। এই জায়গায় 9 মাস দেওয়া আছে,
54,000 টাকা। এই জন্য বুঝে নিবা এই যে 54,000 টাকা এটা 9 মাসের বেতন। তো প্রত্যেক মাসে কয় টাকা করে পড়লো এটা বাইর করতে হইলে এই 54,000কে তুমি 9 দিয়ে কি করবা ভাগ করবা, তাহলে প্রত্যেক মাসেরটা পেয়ে যাবা। তো প্রত্যেক মাসে 6,000 টাকা করে হইলে এখন আসো আমার বকেয়া কয় মাস 3 মাস। কিভাবে বুঝলাম 9 মাস দিছি তাহলে 12 হইতে আরও লাগবে 3, তাহলে আবার প্রত্যেক মাসে 6,000 টাকা করে হলে 3 মাস বকেয়া থাকলে 3 6 কত 18,000 টাকা। তারপরে আসবে মণিহারি। মণিহারি এটা আমাদের জন্য একটা খরচ, তো আমি এই জায়গায় লিখব মণিহারি। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, মণিহারি দেওয়া আছে 4,000 টাকা। তো আমি এই জায়গায় লিখলাম মণিহারি 4,000 টাকা। আমি এই জায়গায় লিখার কারণ হচ্ছে এই মণিহারির সাথে ওই যে প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে যে একটা মণিহারি অন্তর্ভুক্ত ছিল, এখন এই মণিহারির সাথে ওই মণিহারিটা যোগ করে দিবা। মনে রাখতে হবে মণিহারি থেকে আমরা অব্যবহৃত মণিহারি বিয়োগ করি, কিন্তু মণিহারির সাথে প্রারম্ভিক মণিহারিটা যোগ করতে হবে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এই জায়গায় আপনি প্রারম্ভিক মণিহারি কোথায় পেলেন? প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যেই মণিহারিটা অন্তর্ভুক্ত ছিল ওইটা তো আমি প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ দিয়ে লিখছি বিকৃত ব্যয় বাইর করার সময়। এখন ওই মজুত পণ্যটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যের ভিতরে যে মণিহারিটা ছিল ওই মণিহারিটাই হচ্ছে প্রারম্ভিক মণিহারি। এখন এই মণিহারির সাথে আমি কি করব যোগ করব। তো আমি এই জায়গায় লিখে নিই যোগ প্রারম্ভিক মণিহারি 500 টাকা। তাহলে আমার আসবে এই জায়গায় 4,500 টাকা। এবার আসবে প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞাপন। বিজ্ঞাপন আমার জন্য একটা খরচ, তো বিজ্ঞাপন হচ্ছে 12,000 টাকা। আমি এই জায়গায় লিখলাম, লিখার পর এই বিজ্ঞাপনের সাথে আমি যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ। একটু খেয়াল করো, আমি বুঝিয়ে দিতেছি তোমাদেরকে। বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। তাহলে আমাদের আসবে 18,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞাপনের সাথে কেন আমি বিনামূল্যে পণ্য বিতরণ যোগ করব? এই কারণে যোগ করব, আমি যদি বিনামূল্যে পণ্য বিতরণ করি এটা হচ্ছে প্রচার প্রচারণা, আর প্রচার প্রচারণা মানে হচ্ছে বিজ্ঞাপন, যেটা আমাদের বিজ্ঞাপন খরচকে বাড়িয়ে দেয়। দেখো বিনামূল্যে পণ্য বিতরণ এটার আমি একটা জাবেদা করি মনে মনে। তো বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদাটা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কারণ এই জায়গায় ক্রয়ের পরিমাণ কমে গেছে, এই জন্য আমি ক্রয় থেকে বাদ দিয়েছিলাম বিক্রিত পণ্যের ব্যয়ের সময়। আর যেহেতু বিজ্ঞাপনের পরিমাণকে বাড়াইছে এই জন্য আমি এই জায়গায় পরিচালন ব্যয় হিসাব বিজ্ঞাপনের সাথে কি করে দিছি যোগ করে দিছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন পরিচালন ব্যয়ের ভিতরে আর কোনো এন্ট্রি আসবে না, এই কারণে যে এই রেওয়া মিলের ভিতরে আর কোনো এন্ট্রি দেওয়া নাই। আমাদেরকে সম্পদের অবস্থা ধরতে বলে নাই, কুরিনও নাই বা অন্যান্য কোনো খরচও নাই। এর জন্য আমরা যেটা করব এই টাকাগুলো যোগ করব। তো চলো এই টাকাগুলো আমরা যোগ করি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে প্রথমে আছে 7,000 টাকা, এটা আমরা যোগ করে নিব। তারপর আছে 72,000 টাকা, তারপর আছে 4,500, তারপর আছে 18,000 টাকা। এবার আমাদের আসবে 1,01,500। তো এই টাকাটা আমরা এই জায়গায় লিখব 1,01,500। এবার এই টাকা থেকে এটা বিয়োগ করবো আমরা, এটা কি করব বিয়োগ করব। তো চলো আমরা বিয়োগ করি। 1,26,500 থেকে আমি বিয়োগ করব 1,01,500, তাহলে আমাদের আসবে 25,000 টাকা। আমাদের আসবে কত 25,000 টাকা। এই যে 25,000 টাকাটা আসছে এটা কিন্তু আমাদের পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। এখন এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অপরিচালন আয় আর বিয়োগ করব অপরিচালন ব্যয়। এখন তোমরা যদি অপরিচালন আয়ের এন্ট্রিগুলো কি কি এটা না বুঝো তাহলে তো আর তোমরা বুঝবা না অঙ্কটা, এবং অপরিচালন ব্যয়ের ভিতরে কোন এন্ট্রিগুলো আসে এগুলো তোমাদেরকে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অপরিচালন আয়ের ভিতরে আসবে বাট্টা প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, লভ্যাংশ প্রাপ্তি, হ্যাঁ উত্তোলনের সুদ, এগুলো। এখন এই অঙ্কে অপরিচালন আয়ের এন্ট্রি মাত্র একটা আছে, সেটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। কিভাবে বুঝলাম? ওই যে বাট্টা দিয়ে দুই পাশে টাকা দেওয়া, তো ক্রেডিট পাশে যে টাকাটা ওইটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। তো চলো আমরা অপরিচালন আয়টা যোগ করি। তো আমি এই জায়গায় আগে হেডলাইন করে নিই,
আমি লিখলাম যোগ অপরিচালন আয়, অপরিচালন আয়। তো এই অপরিচালন আয়ের ভিতরে একটা এন্ট্রি আসবে, সেটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। আমি লিখে নিলাম বাট্টা প্রাপ্তি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, বাট্টা প্রাপ্তি আছে 10,000 টাকা, শুধু একটা এন্ট্রি আছে, এই জন্য এই এন্ট্রিটা আমি এই জায়গায় লিখে দিলাম। এবার এটা যোগ করার পর এই জায়গায় রেজাল্ট আমি নামিয়ে দিব, এটাকে আমি ক্লোজ করে দিব। এই কারণে ক্লোজ করব কারণ অপরিচালন ব্যয়ের কোনো এন্ট্রি এই অঙ্কে নেই, তাহলে আমি বাদ দেবো কি? তাহলে আর বাদ দেওয়ার কিছু নাই। তাহলে সর্বশেষ আমাদের যে রেজাল্ট আসছে এটাই হচ্ছে আমাদের কি নিট মুনাফা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিভাবে বিশদ আয় ব্যয় বিবরণীটা কমপ্লিট করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম, তো আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নটা বুঝতে পারছো। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণটা সমাধান করলে ভিডিও একটু বড়ই হবে। তো তোমরা ধৈর্য সহকারে দেখবা, তাহলে তোমাদের ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি তুমি দেখতে পারো। এই কারণে যে এই টাইপের যে সৃজনশীলগুলো আছে তুমি খুব সহজে কী করতে পারবে? সমাধান করতে পারবে। আর এটা দেখার পর যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর এই সৃজনশীলের ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করো নাই যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।